স্বাগত ডিবিসি সংবাদে। সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে নিরপরাধ ব্যক্তিদের রক্ষা এবং মামলা বাণিজ্য বন্ধে ফৌজদারি কার্যবিধিতে সংশোধন আনছে সরকার, যাতে নিরপরাধ কেউ মামলার শিকার হলেও প্রাথমিক তদন্তে মুক্ত হবার সুযোগ রাখা হয়েছে। রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রজ্ঞাপন জারি করা হবে সোমবার। এদিকে ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে ছাত্র জনতা হত্যায় একে একে মামলা হয় দেশের বিভিন্ন থানায়। অভিযোগ উঠেছে এসব মামলায় মিথ্যা তথ্য দিয়ে অনেক নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানো হয়েছে। এর আগেও বিভিন্ন সময় প্রতিপক্ষকে হয়রানির অস্ত্র হিসেবে মিথ্যা মামলা ব্যবহারের অভিযোগ আছে বাংলাদেশে। এসব সমস্যা দূর করতে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি ধারায় পরিবর্তন আনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিআরপিসির ১৭৩-এর এ ধারায় সংশোধনীর বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়, যাতে এখন থেকে মিথ্যা মামলায় কাউকে আসামি করা হলে তাকে বিচারের আগেই প্রাথমিক তদন্ত করে মামলা থেকে বাদ দেয়া যাবে। পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না। তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে, পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম, যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন, তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। আইন উপদেষ্টা জানান, এতে মামলা বাণিজ্য কমবে, ভুয়া ও মিথ্যা মামলা থেকে রক্ষা পাবেন ভুক্তভোগীরা। একটা মামলা যখন হয়, হত্যা মামলা, এটা ইনভেস্টিগেশনে 2 বছর, 3 বছর, 4 বছর লাগে এবং এটার মধ্যে শত শত লোককে আসামি করা হয় এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার এক ধরনের মামলা বাণিজ্য থাকে। ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে 16ই জুলাইকে জুলাই শহীদ দিবস, 5ই আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। একই সাথে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপন করা হচ্ছে, জানান আসিফ নজরুল। অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বিকেলে সরকারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনতিবিলম্বে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে না আসলে দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে। এদিকে সকাল 9টা থেকেই বিভিন্ন করাঞ্চল থেকে আসা কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নেন এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। ঐক্য পরিষদের মহাসচিব জানান, এনবিআর সদস্যদের মাধ্যমে আলোচনার আহ্বান করা হয়েছে। এনবিআরের শাটডাউন কর্মসূচিতে অচল অবস্থা দেখা দিয়েছে, ব্যবসা বাণিজ্যে বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারাও। বিকেলে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কিছু কর্মকর্তা কর্মচারী সংস্কারের বিরোধিতা ছাড়াও অর্থ বছরের শেষ 2 মাসে তারা রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। এই তথাকথিত আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের চরম পরিপন্থী। সংবিধান অনুযায়ী যে এনবিআর গঠিত হয়েছিল, মূল্যবোধকে কোনোভাবেই এটা ধারণ এবং বহন করছিল না। সেই কারণেই আমরা আন্দোলনে নেমেছিলাম এবং আমরা চাচ্ছিলাম যে একটা স্ট্রং এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে আমরা যদি অর্থ উপদেষ্টার সাথে বসিও, সেক্ষেত্রে শাটডাউন এই মুহূর্তে যেহেতু গতকালকে থেকে শুরু করেছে, এটা পরবর্তী কোনো প্রোগ্রেস না হওয়া পর্যন্ত চলবে। যৌক্তিক যে আন্দোলন, যৌক্তিক যে দাবি, সেটা নিয়ে আলোচনা করে এটা সমাধান করলে খুবই ভালো। জুলাই সনদ জুলাই মাসেই হবে কিনা তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যে কমিটি প্রস্তাব করা হয়েছে তাতে একমত হয়েছে মোটামুটি সব রাজনৈতিক দল। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে অনেকেই একমত
পোষণ করেন। আবার কেউ কেউ বলেন এতে পুরোপুরি ঐকমত্যে পৌঁছানো না গেলে আগামী নির্বাচিত সংসদের কাছে ছেড়ে দেয়া যেতে পারে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে বাম দলগুলো বিরোধিতা করছে। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরি করা রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। সংস্কার ইস্যুতে ঐক্যের বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হলেও আশাব্যঞ্জক অগ্রগতি থেকে পিছিয়ে আছে এখনো। তিনি বলেন, কমিশন কারো প্রতিপক্ষ নয়। কাউন্সিলের নামে একটা সুপ্রা বডির বিরোধিতা করেছি, কিন্তু নিয়োগ কমিটি দরকার বলে আমরা মনে করি, চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। হ্যাঁ, কিন্তু আমরা বলেছি একমত না হলে এটা করার দরকার নেই। আমরা যদি এত রক্তক্ষয়ের পরেও স্বৈরতন্ত্রকে না চিনতে পারি, স্বৈরতন্ত্রের দিকে আগামী সরকার যদি ঝুঁকে যায়, তাহলে আবারও জাতির রোষানলে পড়বে, জাতি বাধ্য হবে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে। এই জন্য আমরা এই নিয়োগ কমিটির বিপক্ষে অবস্থান নিয়েছি। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই চুক্তি সনদে স্বাক্ষর করতে পারবো। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেন কোন রকম সংবিধান সংশোধন না হয়, এটা নিশ্চিত করা দরকার, সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার আমাদের। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির নেতারা। তাই ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার দেবে দলটি। একই সাথে ৫ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালনের ঘোষণা দেয়া হয়েছে। সকালে রাজধানীর এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ৬৪টি জেলায় জুলাই পদযাত্রা করবে দলটি। শুরু হবে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এছাড়া আবু সাঈদ নিহত হবার দিনটিকে বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করা হবে। জুলাইকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই পদযাত্রা বলছেন দলের নেতারা। জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে ৩০ কার্যদিবস বলা হয়েছিল, সেই ৩০ কার্যদিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব এবং ৫ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলা হিসেবে চানখারপুলে ৬ জনকে হত্যা অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। পুলিশ ওয়্যারলেসে দেয়া হত্যার নির্দেশ প্রমাণ হিসেবে জমা দিয়েছে প্রসিকিউশন। এ সময় চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ৫ই আগস্ট মার্চ টু গণভবন ঠেকাতে ঢাকার অলিতে গলিতে লাশ ফেলার নির্দেশ দিয়েছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এর আগে সকালে এই মামলায় গ্রেপ্তার ৪ জন আসামি শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও ৩ কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলকে আদালতে হাজির করা হয়। স্থানীয় সরকার নির্বাচন, পিআর বা আনুপাতিক ভোটের নতুন দাবি তুলে নির্বাচন পিছিয়ে দিতে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি। রবিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বহুদিন ক্ষমতার বাইরে থেকে জনগণের সমর্থন নিয়ে বিএনপি টিকে আছে, কিন্তু ২-৪ জন লোকের জন্য এই দল ধ্বংস করা যাবে না। তিনি আরও বলেন, পলাতক আওয়ামী লীগের দোসররা যেন দলে প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। বড় সমাবেশ করে জনগণকে ভুল বার্তা না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। স্থানীয় সরকার হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই, কইতে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে, যারা জাতিকে আগে বাড়তে দেবে না। কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ভিডিও ধারণ করে ভাইরাল করার দায়ে ধরা হয়েছে আরও ৪ জনকে।
প্রধান আসামি ফজর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচার নিশ্চিতের দাবি এলাকাবাসীর। গেল ২৬শে জুন কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামের এক গৃহবধূ বাবার বাড়িতে বেড়াতে যান। রাতে ফজর আলী নামের এক যুবক ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে। দরজা খিলি ভাঙ্গা লাইছে, পরে খিলি ভাঙ্গা আইছে, আছে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে। এ সময় স্থানীয়দের হাতে আটক হন ফজর আলী। কিছুক্ষণ পর সেখান থেকে পালিয়ে যায় সে। ঘটনাস্থলে থাকা কয়েকজন ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনায় মামলা হলেও অনেকটা নীরব ছিল প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হবার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। দাবি জানানো হয় জড়িতদের গ্রেপ্তারের। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। রাতেই ভিডিও ভাইরাল করা রমজান, সুমন, আরিফ ও অনিককে গ্রেপ্তার করা হয়। আর রবিবার ভোরে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি ফজর আলীকে। ফজর আলী তাকে দরজা খুলতে বলে সে দরজা না খুললে সেই দরজা ভাঙিয়া প্রবেশ করিয়া ধর্ষণের ঘটনা সংঘটিত হয়। কোনোরকম তারা টের পেয়ে তারা এই ঘরের ভিতর ঢুকে তাকে তাদের এই অবস্থা দেখিয়া তারপর তাদের সাথে খারাপ আচরণ করে এবং ছবি তোলে, মারপিট করে। ফজর আলীর রাজনীতি পরিচয় এখনো পাওয়া যায় নাই, তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়। এমন ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসী। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। সঠিক তথ্যটা বা যে তদন্ত করে যে ইয়াটা হয় এটা আমরা সঠিক বিচার চাই। আমরা গ্রামবাসী যে প্রকৃত অপরাধী তার বিচার চাই আমরা। ভুক্তভোগী নারী 2 সন্তানের জননী, তার স্বামী দুবাই প্রবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মানিকগঞ্জ জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ মানিকগঞ্জের দৌলতপুরে আছে এবং দৌলতপুরের যে সংকট সম্ভাবনা সেসব নিয়ে আসলে কথা বলছে সাধারণ মানুষের সাথে এবং কর্তৃপক্ষের সাথে। এই মুহূর্তে দৌলতপুরে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে, আমি এখন সেখানে রয়েছি। এই স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুব একটা ভালো না, অর্থাৎ স্বাস্থ্যসেবার দিক থেকে এই উপজেলাটি বেশ পিছিয়ে। আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু তাদের কাছে জানতে চাই যে এখানে নদী ভাঙন একটা সমস্যা, স্বাস্থ্যসেবাও একটা সমস্যা। কী ধরনের সমস্যায় পড়তে হয় এখানে চিকিৎসা নিতে এলে? এখানে চিকিৎসা নিতে আসলে সাধারণ আমাদের এলাকা খুব গরিব এলাকা, এখানে অ্যাম্বুলেন্সের সমস্যা, বিশেষজ্ঞ ডাক্তার নাই, আমরা ভালো কোনো চিকিৎসা এখানে পাই না। ভালো কোনো চিকিৎসা পান না, তাহলে কোথায় যেতে হয়? আমাদের মানিকগঞ্জ যাইতে হয়, ঢাকা যাইতে হয়। আচ্ছা, অর্থাৎ উপজেলা থেকে যেতে হয় জেলা শহরে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনি তো এখানকারই বাসিন্দা, এই এলাকারই। একটু জানতে চাই যে এখানে যদি আপনারা কোনো স্বাস্থ্যসেবা নিতে আসেন তাহলে কী ধরনের সমস্যায় পড়তে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে প্রথমত সমস্যা হইল বিশেষজ্ঞ ডাক্তার নেই, আর ওষুধ নেই, পর্যাপ্ত পরিমাণে ওষুধ নেই, ডাক্তার, অ্যাম্বুলেন্স নেই। কিন্তু যদি কোনো রুগী আসে, বেশিরভাগ রুগীকেই রেফার করে মানিকগঞ্জ সদরে অথবা ঢাকায় পাঠিয়ে দেয়। এখানে বিশেষজ্ঞ ডাক্তারের বিশেষ প্রয়োজন, অ্যাম্বুলেন্সের জরুরি 2-3টা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। এটা আমাদের প্রাণের দাবি। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে। তো আপনার সাথে কথা বলতে চাই যে কাউকে নিয়ে এলে হাসপাতালে কী ধরনের সংকটে পড়তে হয়? সবসময় চিকিৎসা তো হয়ই, কিন্তু বিশেষ কিছু সংকট থাকে না, যেমন অ্যাম্বুলেন্সের সমস্যা, অনেকে ওষুধের সমস্যা বললো। জি জি, এখানে বেশিরভাগই সমস্যা আপনার একটা অ্যাম্বুলেন্স, তো একটা অ্যাম্বুলেন্স গত সপ্তাহে আমি আসছিলাম একটা রোগীর জন্য, পরে অ্যাম্বুলেন্সটা একটা ছিল কিন্তু অতটা ভালো না, পরে আর একটা অ্যাম্বুলেন্স হলে আর কি আমার মতে ভালো হতো আর কি। আর শিশু বিশেষজ্ঞ একটা ডাক্তার মানে হলে আর কি একটু সুবিধা হতো আর কি আমাদের। আজকে মানিকগঞ্জের দৌলতপুরে আছি এবং এখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সটির সংকট নিয়ে কথা বললেন এই এলাকার বাসিন্দারা এবং তারা এটা সমাধান চায়। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন অর্থাৎ দৌলতপুরে আছে এবং দৌলতপুরের সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলবে। সঙ্গেই থাকুন। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের আলোচনা চলছে। এখন কথা বলছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নির্ধারিত বিভিন্ন ক্যাটাগরির, যেমন এখানে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, মানবাধিকার কর্মী, নারী এবং সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশার মানুষের মধ্য থেকে নেয়ার বিষয়ে একটা আলোচনা এসছে। তো এগুলো এখনো পর্যন্ত আলোচনা নিষ্পত্তি হয়নি। তো সুতরাং এখানেই সেটা নিষ্পন্ন রয়ে গেল। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য একমত,
100 সদস্য বিশিষ্ট পার্লামেন্ট সেই উচ্চকক্ষ প্রতিষ্ঠা হোক সে বিষয়ে একমত। তবে নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে সেই বিষয়ে যদি কোনো আরো সুন্দর প্রস্তাব আসে, গ্রহণযোগ্য প্রস্তাব আসে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমরা সেটা বিবেচনা করব। কিন্তু সেরকম কোনো প্রস্তাব এখনো পর্যন্ত উঠে আসেনি। এই হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়। আর নিম্ন কক্ষের বিষয়ে অর্থাৎ বিদ্যমান যেটা আমরা জাতীয় সংসদ হিসেবে জানি, সেখানে বর্তমান পদ্ধতিতে যেভাবে নির্বাচিত হয়, যে এখানে ইংরেজিতে সেটা বলা হয়েছে ফার্স্ট পাস দি পোল, সেটা বলে সে সিস্টেমে, মানে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সংসদীয় আসনে সেই সিস্টেমে এই জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে লিখিত প্রস্তাবে সেটাই বলা হয়েছে, আমরা সেটাতে একমত। হয়তো দুই একটি দল আলাদা কোনো মতামত থাকতে পারে, সে বিষয়ে আমি যাব না। তো সুতরাং এখন এই দুইটি বিষয়ই আজকে অনিষ্পন্ন রয়ে গেল। জাতীয় ঐক্যমত্য এখনো হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছ থেকে প্রস্তাব এসেছে যে সেটা ওনারা আবারও আলোচনা করবেন। তা আমরা আলোচনায় আগ্রহী। এখন এইভাবে আর কতদিন আলোচনা করলে সেটা নিষ্পত্তি হবে অবশ্য জানি না। 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদ এবং চূড়ান্ত ফলাফল পুনঃনিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে NTRCA ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সনদ প্রত্যাশীরা। আন্দোলনকারীদের দাবি, কর্মকর্তাদের দুর্নীতির কারণে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিক পরীক্ষায় তাদের ফেল করিয়ে দেয়া হয়েছে। বলেন, ইচ্ছে করে সার্কুলারের 2 বছর পর ফলাফল ঘোষণা করায় অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে। কোনো পরীক্ষার্থী 40 নম্বর পেয়ে পাশ করলেও অনেককেই আবার ফেল করানো হয়েছে। হুঁশিয়ারি দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার।